ভারতের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে এটা নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক, এবং আমি মনে করি যে এতে করে প্রমাণিত হচ্ছে যে ভারতের পররাষ্ট্রনীতি, বিশেষত দক্ষিণ এশীয় বিষয়ে পররাষ্ট্রনীতি অত্যন্ত স্বল্প মেয়াদী চিন্তা দ্বারা প্রভাবিত হয়। এটা ভারতের পররাষ্ট্রনীতির কারণে, বিশেষত তার আঞ্চলিক নীতির কারণে আমরা লক্ষ্য করি যে এই অঞ্চলে অর্থাৎ দক্ষিণ এশিয়ায় কোনো দেশই ভারতের আসলে প্রকৃত বন্ধু নয়। এটা ভারতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে অনুসৃত যে পথ এবং পদ্ধতি, তার একটা ফল। আমি যেটা মনে করি যে ঢাকাকে চাপে রাখতে প্রতিবেশী রাষ্ট্রের তৎপরা হিসেবে বিবেচনা না করে আমাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্র হিসেবে, একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখেই বাংলাদেশকে তার পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে। এটা কেবলমাত্র প্রতিবেশী রাষ্ট্রের বিষয় নয়, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ ভারতের পক্ষ থেকে যে ভূমিকা নেওয়া হয়েছে তাকে আমি 2024 সালের আগস্ট মাস থেকে এইভাবেই বর্ণনা করে এসেছি। সেটা হচ্ছে ভারত হয় বাংলাদেশের জনগণকে পছন্দ করবেন, তার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন, রাষ্ট্রের ভিত্তিতে রাষ্ট্রের সম্পর্ক হবে, অথবা ভারতের নীতি নির্ধারকরা একজন ব্যক্তি, একটি দল এবং একটি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখার সিদ্ধান্ত নেবেন। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে ভারত রাষ্ট্রভিত্তিক অর্থাৎ রাষ্ট্রের বনাম রাষ্ট্র এবং বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কের ব্যাপারে উৎসাহী হচ্ছেন না। এটা ভারতের দীর্ঘমেয়াদী স্বার্থের অনুকূল নয়। তবে ভারতের স্বার্থের চেয়েও বড় কথা হচ্ছে যে বাংলাদেশের জনগণের জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয় যে বাংলাদেশের মানুষ যেন বুঝতে পারেন যে জাতীয় স্বার্থ ভিত্তিক পররাষ্ট্রনীতি এটা কেবল অন্তর্বর্তী সরকারের বিষয় নয়, যারাই ক্ষমতায় আসবেন যে দল, তাদেরকেও এটা সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে আমাদেরকে নীতি নির্ধারণ করতে হবে। নির্বাচন তফসিল ঘোষণার পর এই পর্যন্ত প্রায় শতাধিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে শতাধিক প্রার্থীকে শোকজ অথবা জরিমানা করা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আচরণবিধি লঙ্ঘন না করার অঙ্গীকার মানছে না অনেকেই। আপনি আচরণবিধি লঙ্ঘনের বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো এ বিষয়ে আরও সচেতন হবেন, কেননা এই যে জাতীয় সংসদের নির্বাচন হতে যাচ্ছে, এই জাতীয় সংসদের নির্বাচন অতীতের যে কোনো জাতীয় সংসদের নির্বাচনের মতো নয়। এক্ষেত্রে অবশ্যই যে কোনো নির্বাচন একজনকে বিজয়ী করে এবং শেষ পর্যন্ত কেউ না কেউ ক্ষমতায় যাবেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতি আমি বারংবার যে আহ্বানটা জানিয়েছি এটা আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ যে কোনো জাতীয় সংসদের মতো নয়। এই জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং এর মধ্য দিয়ে আমরা যা করতে পারি তা হচ্ছে বাংলাদেশের 2009 থেকে 24 সাল পর্যন্ত যে ফ্যাসিবাদী শাসন ছিল, যে ব্যক্তিতান্ত্রিক এক ধরনের স্বৈরতন্ত্র ছিল এবং প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফেলার যেই অব্যাহত প্রচেষ্টা ছিল, যার মধ্যে এমনকি নির্বাচনী ব্যবস্থাও যুক্ত ছিল, সেগুলো থেকে যে আমরা অতিক্রম করে দেশ হিসেবে অগ্রসর হতে পারছি, সেই চ্যাপ্টারটা ক্লোজ করার সুযোগ হচ্ছে এটা। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করার পথ হচ্ছে এটা। ফলে নির্বাচনের ফলাফল যাই হোক, যেই বিজয়ী হন, অন্যরা যারা বিজয়ী হবেন না তাদেরকে সাথে নিয়ে তাদের বিবেচনা করেই এবং প্রত্যেককে একত্রে কাজ করে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে। ফলে এখন আচরণবিধি বা যে কোনো বিষয়ে আমি আশা করি যে রাজনৈতিক দলগুলো আরও গুরুত্বের সাথে বিবেচনা করবেন, যাতে করে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হতে পারে, যেটা নিয়ে বাংলাদেশের রাজনীতিবিদরা বাইরে, দেশের বাইরে গর্ব করতে পারেন এবং বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করার পথে আমরা অগ্রসর হতে পারি যেটা ভবিষ্যতে কোনো দিন আমাদেরকে না বলতে হয় নিশিরাতের ভোট হয়েছিল, আমিডামির ভোট হয়েছিল অথবা ভোটারবিহীন নির্বাচন হয়েছিল। সেই জায়গার থেকে বেরোতে হবে, ভবিষ্যতের দিকে অগ্রসর হতে হবে। তার জন্যই এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হবে। 12ই ফেব্রুয়ারি শেষ নয়, 12ই ফেব্রুয়ারি যাত্রার নতুন পদক্ষেপ মাত্র। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।